আজকের ব্রেকিং নিউজটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাবা যায় ঢাকা ১১ আসনের মতো ভিআইপি এলাকায় যিনি ধানের শীষের কাণ্ডারি হতে চেয়েছিলেন তিনি নাকি মনে প্রাণে এই দেশের নাগরিকই নন। নির্বাচন কমিশনে তিনি হলফনামা দিয়ে বুক ফুলিয়ে বলেছেন তিনি খাঁটি বাংলাদেশি, কিন্তু ভেতরের খবর হলো তিনি প্রশান্ত মহাসাগরের এক জনমানবহীন প্রায় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। ম্যাপে খুঁজতে গেলে যে দেশের নাম আতশ কাঁচ দিয়ে দেখতে হয় সেই দেশের পাসপোর্ট পকেটে নিয়ে তিনি হতে চান বাংলাদেশের আইন প্রণেতা। শুধু তিনি একা নন, আব্দুল আওয়াল মিন্টু থেকে শুরু করে সিলেটের এম.এ. মালেক, তালিকাটা শুনলে আঁতকে উঠবেন। আজ আমরা এক্সপোজ করব সেসব অতিথি পাখিদের যারা টাকার বস্তা নিয়ে এসে এমপি হতে চেয়েছিলেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে ভিনদেশি পাসপোর্টধারীরা এবং হাজার কোটি টাকার ঋণ খেলাপিরা নির্বাচনের মাঠ দখল করতে চেয়েছিল, আর শেষ মুহূর্তে এসে কিভাবে তাদের সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আজকের ভিডিওতে সেই পুরো গল্পটা আমরা ব্যবচ্ছেদ করব। বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম, ঢাকা ১১ আসনে তাকে ভাবা হচ্ছিল দলের তুরুপের তাস, কিন্তু নির্বাচন কমিশন হিসেব করতে গিয়ে দেখল এক ভয়ঙ্কর জালিয়াতি। তিনি তথ্য গোপন করেছেন। হলফনামায় নিজেকে বাংলাদেশি দাবি করলেও তার পকেটে রয়েছে ভানুয়াতুর পাসপোর্ট। ভানুয়াতু নামটা অনেকের কাছে অপরিচিত। প্রশান্ত মহাসাগরের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি মূলত পরিচিত তাদের গোল্ডেন পাসপোর্ট স্কিমের জন্য, অর্থাৎ টাকা দাও নাগরিকত্ব নাও। রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, বিপদে পড়লে আপন দেশ আর সুবিধা নিতে বিদেশ। ডক্টর কাইয়ুমরা কি তবে সেই পথেরই পথিক? যখন তৃণমূলের কর্মীরা পল্টনে পুলিশের টিয়ারশেল আর রাবার বুলেটের সামনে বুক পেতে দিচ্ছিল, তখন এই নেতারা হয়তো ভানুয়াতু কিংবা লন্ডনের বিচে হাওয়া খাচ্ছিলেন। আজ যখন সুদিন এসেছে, ক্ষমতার মসনদ দেখা যাচ্ছে, তখন তারা স্যুট টাই পরে নমিনেশন কিনতে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির হাইকমান্ড কি এটা জানতো না, নাকি টাকার কাছে দলের নীতি আদর্শ সব বিক্রি হয়ে গেছে? একজন ভিনদেশি নাগরিককে মনোনয়ন দেয়া মানে কি দেশের সার্বভৌমত্বের সাথে আপোষ করা নয়? সংবিধানের ৬৬ অনুচ্ছেদ খুব পরিষ্কারভাবে বলছে, কোনো বিদেশি নাগরিক কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবেন না, কারণ এমপি হওয়ার মানে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের অংশ হওয়া। আপনার আনুগত্য যদি দুই দেশের প্রতি থাকে, তবে আপনি কার স্বার্থ দেখবেন, বাংলাদেশের নাকি ভানুয়াতুর? শুধু কাইয়ুম নন, সিলেটের এম.এ. মালেক লন্ডনের নাগরিক। আব্দুল আওয়াল মিন্টুর বিদেশি কানেকশন তো ওপেন সিক্রেট। জাতীয়তাবাদী দল হিসেবে দাবি করা বিএনপি, যারা সব সময় ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের কথা বলে, তারা কিভাবে এতজন বিদেশি নাগরিককে মনোনয়ন দেয়? এটা কি রাজনৈতিক দেউলিয়াত্ব নাকি নমিনেশন বাণিজ্যের নগ্ন রূপ? যারা রাজপথে রক্ত দিল তারা পেল বঞ্চনা, আর যারা বিদেশি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছে তারা পেল ধানের শীষ। তবে এবার নির্বাচন কমিশন যে শক্ত অবস্থান নিয়েছে, তাতে এই ভানুয়াতু গেম আর ধোপে টিকবে না। দর্শক, রাজনীতির ভেতরের খবরগুলো এবং গভীর বিশ্লেষণ যদি আপনি মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি পেছনের আসল খবর। এবার আসা যাক চট্টগ্রাম ২ বা ফটিকছড়ি আসনের ড্রামাটিক ঘটনায়। এখানে যা ঘটেছে তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ফটিকছড়িতে বিএনপি প্রার্থী ছিলেন সরওয়ার আলমগীর, আর জামায়াতের প্রার্থী প্রফেসর নুরুল আমিন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন। বিএনপি ভেবেছিল মাঠ ফাঁকা, কেল্লা ফতে, কিন্তু আপিলে এসে পাশার দান সম্পূর্ণ উল্টে গেল। নির্বাচন কমিশন জামায়াতের প্রার্থীর আপিল মঞ্জুর করেছে, অর্থাৎ তিনি নির্বাচন করবেন। আর ঠিক উল্টো চিত্র বিএনপির সরওয়ার আলমগীরের ক্ষেত্রে। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়েছে। ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই, মাঠ এখন জামায়াতের প্রফেসর নুরুল আমিনের দখলে। সরওয়ার আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের টাকা মেরে দিয়ে শোধ করার প্রয়োজন মনে করেননি। জুলাই বিপ্লবের পর মানুষ যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তখন ব্যাংকের টাকা চুরির দায়ে অভিযুক্ত কাউকে জনগণ এমপি হিসেবে দেখতে চায় না। কমিশন এখানে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সরওয়ার আলমগীরের বাতিল হওয়া প্রমাণ করে শুধু টাকার জোরে আর এমপি হওয়া যাবে না। জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাসনাত আবদুল্লাহর এলাকাতেও এসেছে বড় খবর। সেখানে বিএনপির ৪ বারের এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ভেবেছিলেন টাকার দাপটে তিনি সব ম্যানেজ করে ফেলবেন। তিনি ভেবেছিলেন পুরনো পাপ তাকে স্পর্শ করবে না, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন। হাসনাতের এলাকার তরুণদের জন্য এটা বিশাল স্বস্তি। জনগণ একজন ঋণ খেলাপিকে চায় না, তারা তারুণ্যকে চায়, তারা স্বচ্ছতা চায়।
মুন্সির পতন প্রমাণ করে রাজনীতির বাতাস বদলাচ্ছে, পুরনো কৌশলে আর কাজ হবে না। কুমিল্লা 10 আসনের ঘটনাটি আরও চমকপ্রদ। এখানে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়েছে এক অদ্ভুত কারণে। তার বিরুদ্ধে অভিযোগ, সুতা আনার নাম করে তিনি বিদেশি মদের চালানের মামলার তথ্য গোপন করেছেন। চিন্তা করতে পারেন, একজন মাদক মামলার আসামি, যিনি কিনা শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানির সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তাকে বিএনপি মনোনয়ন দিয়েছে। এখানেও বিজয়ের হাসি হাসছেন জামায়াত সমর্থিত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। গতকাল একই দিনে বিএনপির 2 জন হেভিওয়েট প্রার্থীর উইকেট পড়ে যাওয়া কি অশনি সংকেত নাকি পাপের ফল? দেশ চালাবে কারা? যারা অন্য দেশের নাগরিক, যারা জনগণের টাকা মেরে লোন শোধ করে না, নাকি যারা মাদক কারবারের সাথে জড়িত? কমিশন যদি এমন স্পিড থাকে, তবে বিএনপির প্রার্থী তালিকা আরও ছোট হয়ে আসবে। গতকাল 2 জন বা 3 জন গেছে, কিন্তু আমাদের সোর্স এবং লিগ্যাল এক্সপার্টরা বলছেন লাইন আপে আছেন আরও 22 জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা 22। নির্বাচন কমিশন যদি শতভাগ সততার সাথে আইন প্রয়োগ করে, তবে বিএনপির অন্তত 22 জন প্রার্থীর নমিনেশন বাতিল হতে পারে। কারণগুলো সেই একই: দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং হলফনামায় তথ্য গোপন। এই 22 জন মূলত দলের ত্যাগী নেতা নন, এরা হলেন দলের ডোনার বা ফাইন্যান্সার, যারা টাকা দিয়ে নমিনেশন কিনেছেন। এদের প্রার্থিতা বাতিল হলে বিএনপির 300 আসনের টার্গেটে নেমে আসবে 268-তে। আর এর মধ্যে যদি বিদ্রোহী প্রার্থীদের দমানো না যায়, তবে সংখ্যাটা আরও কমবে। তৃণমূলের কর্মীরা কিন্তু গোপনে খুশি। তারা আনন্দ মিছিল করছেন মনের অজান্তে। তারা বলছেন ভালোই হয়েছে, টাকার গরমে যারা উড়ে এসেছিল তাদের ডানা ছেঁটে দেওয়া হয়েছে। কিন্তু দলের হাইকমান্ডের জন্য এটা একটা স্ট্র্যাটেজিক ডিজাস্টার। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে 22 জন প্রার্থী হারানো মানে 22টি আসন উপহার দিয়ে দেয়া। এখন এই বাতিল প্রার্থীরা হাইকোর্টে যাবেন, কোটি কোটি টাকা খরচ করবেন উকিলদের পেছনে। কিন্তু সংবিধান তো আর কেনা যায় না। সংবিধানের 66 অনুচ্ছেদ যদি আদালত মেনে চলে, তবে আপিল করেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ডক্টর কাইয়ুম ভানুয়াতু ছেড়ে এখন বাংলাদেশ হতে চাইলেও তথ্য গোপনের অপরাধে তিনি ফেঁসে যাবেন। বিএনপির লিগ্যাল উইং এখন দিশেহারা। তারা বুঝতে পারছে হোমওয়ার্ক না করে নমিনেশন দেওয়ার মাসুল গুনতে হচ্ছে। ফলে তারা বেছে নিয়েছে বিকল্প পথ। এই মুহূর্তে যখন প্রচারণায় ব্যস্ত থাকার কথা, তখন হঠাৎ ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করিয়েছে বিএনপি। এটা কি শুধুই সাধারণ দাবি দেওয়া, নাকি এর পেছনে আছে লন্ডনের গ্রিন সিগন্যাল? ইনসাইড সোর্স বলছে ঘটনা মোটেও সাধারণ নয়। বিএনপি এখন মহা ঝামেলায় পড়েছে। তাদের 22টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা যুদ্ধে হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বিএনপির হাইকমান্ড এখন ডেসপারেট। চিন্তা করুন, 290 আসনে প্রার্থী দিয়ে যদি স্ক্রুটিনি টেবিলেই 22 জন আউট হয়ে যায়, তবে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া ঝুঁকি তৈরি হয়। বিএনপি বুঝতে পারছে আইনি পথে এদের বাঁচানো যাবে না, তাই তারা বেছে নিয়েছে রাজপথের চাপ। আজকের এই ইসি ঘেরাও মূলত কমিশনকে একটি ওয়ার্নিং দেয়া যে আমাদের প্রার্থীদের গায়ে হাত দিলে আগুন জ্বলবে। তবে তারা শেষমেশ এ পথেও হেরে গেলে নতুন একটা কৌশল নেবে। রাজনীতিতে শত্রু যখন কমন হয়, তখন বন্ধুত্ব হয়ে যায়। বিএনপির এই 22টি আসনে যদি প্রার্থী বাতিল হয়, তবে বিএনপি কি করবে? তারা কি জামায়াতকে জিততে দেবে? প্রশ্নই আসে না। জামায়াত এখন তাদের প্রধান রাইভাল বা প্রতিপক্ষ। তাহলে অপশন কি? অপশন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই। বিএনপি জানে জামায়াতকে ঠেকানোই এখন তাদের মেইন চ্যালেঞ্জ। যে 22টি আসনে বিএনপির প্রার্থী থাকবে না, সেখানে জামায়াত শক্তিশালী। বিএনপি তাদের ভোট ব্যাংক জামায়াতকে দেবে না, তাই তারা মন্দের ভালো হিসেবে চরমোনাইকে সমর্থন দিতে পারে। আর চরমোনাইও বিভিন্ন আসনে যেখানে তারা মনোনয়ন সাবমিট করেনি, সেখানে বিএনপিকে সাপোর্ট দেবে। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স। বিএনপি ভাববে চরমোনাই জিতলে সমস্যা নেই, তারা সরকার গঠন করবে না, কিন্তু জামায়াত জিতলে বিএনপির গদি নড়বড়ে হবে। তাই ওই বাতিল হওয়া আসনগুলোতে আমরা ধানের শীষের ভোটারদের হাত পাখায় ভোট দিতে দেখলেও অবাক হব না। জোট ছেড়ে চরমোনাই একা হয়ে পড়েছিল, কিন্তু বিএনপির এই 22 প্রার্থীর পতন তাদের জন্য লাইফলাইন হতে পারে। যদি বিএনপি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সমর্থন দেয়, তবে চরমোনাই 5 থেকে 10টি সিট বোনাস পেয়ে যেতে পারে। মুন্সির আসনে বা গফুর ভূঁইয়ার আসনে চরমোনাই ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে তৃণমূল বিএনপি এটা মানবে কিনা সন্দেহ আছে। তারা হয়তো রাগে ভোট কেন্দ্রেই যাবে না, অথবা জামায়াতকেই ভোট দেবে। কারণ দিন শেষে জামায়াত জেতার মতো দল, চরমোনাই নয়। ভিডিও শেষে আমরা নৈতিকতার প্রশ্ন তুলব। দেশ চালাবে কারা? যাদের পকেটে ভানুয়াতু, লন্ডন বা আমেরিকার পাসপোর্ট, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সিআইবি রিপোর্টে ব্ল্যাকলিস্টেড, নাকি যারা এই দেশের মাটিতে জেল খেটেছে, রক্ত দিয়েছে?
বিএনপি যদি এই ব্লাডি ফরেনার এবং ঋণ খেলাপিদের ঝেঁটিয়ে বিদায় না করে তবে জনগণ ব্যালটেই তাদের বিদায় করবে। মনে রাখবেন, ভানুয়াতুর পাসপোর্টে ভিনদেশে যাওয়া সহজ, কিন্তু বাংলাদেশের সংসদে ঢোকা সহজ নয়। দর্শক, আপনি কি মনে করেন? ভিনদেশি নাগরিকত্ব থাকা ব্যক্তিদের কি বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত, নাকি নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থানই সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। গল্প নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।